বাংলাদেশের সাতক্ষীরার এক গ্রামে অন্ধকার রাতে একটা মেয়ের বাবাকে ঘর থেকে টেনে বের করে গুলি করা হয়েছিল। মেয়েটা আজও বিশ্বাস করে যে গুলি করেছিল সে ছিল ভারতীয় সেনা, অথচ কোনো নথিতে কোনো প্রমাণে ভারতীয় বাহিনীর সেখানে থাকার কোনো চিহ্ন নেই। তাহলে এই বিশ্বাস এলো থেকে? আর কেন এটা শুধু সাতক্ষীরা না, ঢাকার রাজপথ থেকে শুরু করে সিলেটের গ্রাম পর্যন্ত বারবার মানুষের মুখে ফিরে আসছে সেই ভারতীয় সেনার বাংলাদেশে ঢুকে গুলি করার নাম? আজকে আমরা বাংলাদেশের মানুষের ভারতীয় সেনা নিয়ে কথিত মনস্তত্ত্ব বিশ্লেষণ করার চেষ্টা করব। সম্প্রতি বিএনপি নেতা চৌধুরী আলমের গুমের মামলায় এক সাবেক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই খবরের পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি যশোর সেনানিবাসে থাকাকালীন সাতক্ষীরায় এক অভিযানে নাকি ভারতীয় বাহিনী জড়িত ছিল। এই দাবির পেছনে কোনো নথিপত্র নেই, কিন্তু এই আলাপ নতুন না। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরভাইনের গবেষক খন্দকার রাকিব দীর্ঘদিন সাতক্ষীরার মাঠ পর্যায়ে কাজ করে দেখেছেন এই ভারতীয় এসেছিল। বিশ্বাসটা এখনো বহু পুরনো, বহু জায়গায় নানা প্যাটার্নে এই বিশ্বাস ফিরে আসছে। তার ফিল্ড ওয়ার্ক অনুযায়ী 2024 সালের জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের সময় একই ঘটনা ঘটেছিল। একসময় বাংলাদেশের আনসার বাহিনীর পোশাক হঠাৎ বদল করে কম্ব্যাট স্টাইলে পরিবর্তিত করা হয়েছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যা দেখতে অনেকটা ভারতীয় নৌবাহিনীর পোশাকের মতো লাগত। রাস্তায় নামা মানুষ, বিশেষ করে গুলিবিদ্ধ কিশোর কিশোরী, বিশ্বাস করেছিল যারা গুলি চালিয়েছে তারা ভারতীয় সেনা, বাংলাদেশের সেনা না। সিলেটের গোলাপগঞ্জেও একই রকম ঘটনা ঘটেছে 2024-এর গণ অভ্যুত্থানে। অচেনা বিজিবি সদস্যদের ভারী অস্ত্র নিয়ে মার্চ করতে দেখে গুজব ছড়ায় ভারতীয় সৈন্য ঢুকে পড়েছে। আতঙ্কে জনতা তাদের ঘেরাও করে, আর গুলিতে 5 জন নিহত হন। এদিকে 2013 সালের নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় সাতক্ষীরা সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছিল। গবেষকদের ভাষ্যে ক্রসফায়ার নিহতের সংখ্যা 30-এর বেশি, প্রায় 900 মামলা, আর অন্তত কয়েকজনকে গুলি করে পঙ্গু করে দেওয়ার ঘটনাও এই গবেষক নিজে দেখেছেন গ্রামে গ্রামে গিয়ে। এই সংখ্যাগুলো লেখকের নিজস্ব সাক্ষাৎকার ভিত্তিক, যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে সেই সময় সংবাদ মাধ্যম আর মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনেও সাতক্ষীরাকে সহিংসতার কেন্দ্র হিসেবে বারবার উল্লেখ করা হয়েছিল। রাতের অন্ধকারে সারি সারি গাড়িতে যৌথ বাহিনীর অভিযান, বুলডোজারে ঘরবাড়ি গুড়িয়ে দেয়া, এসব দেখে বহু মানুষ ধরে নিয়েছিল এই কাজ তার নিজের দেশের সামরিক বাহিনীর হতেই পারে না, এটা নিশ্চয়ই ভারতীয়দের কাজ। এখানেই আসে আসল পর্যবেক্ষণ। নৃবিজ্ঞানী রেনোটা রোজালদো দেখিয়েছেন গভীর শোক থেকে জন্ম নেওয়া ক্রোধের একটা লক্ষ্যবস্তু থাকা দরকার। মাইকেল তসিক বলেছেন, চরম রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে মানুষ গুজবের মধ্য দিয়ে দুর্বোধ্য সহিংসতাকে বোঝার চেষ্টা করে। সমস্যা হলো নিজের রাষ্ট্র নিজের নাগরিকের উপর এই সহিংসতা চালিয়েছে। এটা মেনে নেওয়া মানুষের জাতীয় আত্মপরিচয়ের সাথে সাংঘর্ষিক। তাই সেই ক্রোধ সরে যায় এক চেনা পুরনো বহিঃশত্রুর দিকে। বাংলাদেশের প্রেক্ষাপটে যার নাম ভারত, এটা নিছক ভুল তথ্য না, বরং ক্ষমতার অস্বচ্ছতা ও জবাবদিহিতাকে বোঝার এক বিকল্প ভাষা। তাহলে আসল প্রশ্নটা ভারত জড়িত কিনা সেটা না, বরং প্রশ্ন হলো কেন রাষ্ট্র নিজেদের নাগরিকদের উপর এমন সহিংসতা চালাতে পারে যে মানুষ সেটাকে নিজের রাষ্ট্রের বলে বিশ্বাসই করতে পারে না।